ঘর, বাঁদিকে ডাইনিং স্পেস আর কিচেন। ড্রয়িং রুমের দিক থেকে রাস্তার ল্যাম্পপোস্টের সামান্য আলো এসে পড়েছে করিডোরের মেঝেতে। সেই আলোয় দেখা যাচ্ছে ধুলোর কণাগুলো ভাসছে বাতাসে। অভিজিৎ দেওয়াল ধরে ধরে এগোতে লাগলো। তার নিজের ছায়াটা দেওয়ালের গায়ে নাচছে। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে কেউ তার ঠিক পেছনেই আছে, ঘাড় ঘোরালেই তাকে দেখা যাবে। আধো অন্ধকারে ফ্রিজের পাশে লম্বা একটা ছায়া নড়ছে, যেন কিছু একটা সেখানে লুকিয়ে আছে। বেডরুমের দরজায় দেখা সেই ছোট ছায়াটা এটা নয়, এটা অনেক বড়। ফ্রিজটা ডাইনিং স্পেসের এক কোণায়, তার পাশেই একটা বড় ইনডোর প্লান্ট। সেই গাছের আড়ালেই কি কেউ দাঁড়িয়ে? ছায়াটা যেন নড়ছে, দুলছে মনে হলো তার। কে ওখানে? কে কে ওখানে? অভিজিৎ বুঝল তার গলার স্বরে স্বাভাবিক আত্মবিশ্বাসটুকুও এখন লোপ পেয়েছে। শেষের শব্দটা গলার মধ্যেই দলা পাকিয়ে খেই হারালো। চোর, ডাকাত। অভিজিৎ একবার ডাইনিং টেবিলের ওপর রাখা কাঁচের জগটা তুলে নেওয়ার কথা ভাবল, কিন্তু তার হাত এত কাঁপছে যে ওটা তুলতে গেলেও শব্দ হয়ে যাবে। সে দাঁড়িয়ে রইল মূর্তির মতো, কোনো উত্তর নেই। অভিজিৎ আরেকটু এগিয়ে যাবে, তার আগেই ফ্রিজের পেছন থেকে এবার ভেসে এলো খিলখিল হাসির শব্দ। হাসিটা কেমন যেন অস্বাভাবিক, কিছুটা শিশুসুলভ, কিছুটা হিংস্র। এই হাসিটা অভিজিতের স্নায়ুতন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দিল। এই হাসি কোনো মানুষের গলা থেকে বের হতে পারে না। মনে হচ্ছে যেন কেউ মূর্তিটার গলার নলি কেটে দিয়েছে, আর সেই কাটা গলা দিয়ে বের হওয়া বাতাসের সঙ্গেই বেরিয়ে আসছে এই বীভৎস শব্দ। হাসিটা থামছে না, বেড়েই চলেছে। এখন সারা ফ্ল্যাট জুড়ে শুধু ওই হাসির প্রতিধ্বনি। অভিজিৎ থমকে গেছে, হাত পা যেন ঠান্ডা বরফে জমে গেছে তার। হাসির শব্দটা এবার স্থান পরিবর্তন করছে, মনে হচ্ছে